স্লো করে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে উপরে যদি যাই, উপরের দিকে ইন্টারফেসে কন্টাক্ট আছে, নিচের মেটেরিয়াল ইন্টারফেসে কন্টাক্ট আছে, সে কিন্তু ইচ্ছা মতো ফ্রিলি মুভ করতে পারছে না। এই জন্য তুলনামূলক ভাবে আমরা ফাইনাল প্রোডাক্টের দিকে যদি তাকাই, একেবারে ডাইনে ফিগারটা দেখা যাচ্ছে যে এই জায়গায় ডায়ামিটার স্পেস কম হয়েছে, ডায়ামিটার এখানে স্পেস কম হয়েছে, মাঝখানে স্পেসটা অনেক বেশি হয়ে গেছে। এই এই যে মাঝখানে বেশি হয়ে গেলে, যেটা আমি আগে বলেছি, এটাকে বলা হয় ব্যারেলিং ইফেক্ট। এখন আমি তোমাদের বলছিলাম যে সবচেয়ে ফ্রিকশন কোন জায়গায় বেশি হবে। সবচেয়ে ফ্রিকশন হবে এখানে, এই জায়গায় সেন্ট্রাল লাইন, যে কোনো জায়গায় বলো, সেন্ট্রাল লাইনের মেটেরিয়াল সবচেয়ে বেশি ফ্রিকশন আর ফোর্সটা ওভারকাম করতে হবে। এখন তাই যদি হয়, তাহলে কি আমরা বলতে পারি যে মেটেরিয়ালটা ডিফর্ম করার জন্য, এখানকার মেটেরিয়াল ডিফর্ম করার জন্য যে পরিমাণ স্ট্রেস লাগবে, এনার্জি লাগবে, তার চেয়ে আরেকটু ডাইনে যদি যায় আরেকটু বেশি লাগবে, আরো ডাইনে যদি যায় আরেকটু বেশি লাগবে, আরো ডাইনে গেলে সেন্ট্রাল লাইনে যদি যায়, তাহলে সবচেয়ে বেশি আমাদের এনার্জি বা ফোর্স লাগবে টু ডিফর্ম দ্য মেটেরিয়াল। আবার এই যে সেন্ট্রাল লাইন থেকে যদি আবার কন্টিনিউয়াস ডাইনে যেতে থাকি, তাহলে এই জায়গায় সবচেয়ে বেশি ফোর্স লাগবে, সবচেয়ে বেশি এনার্জি লাগবে। আস্তে আস্তে ডাইনে যত যেতে থাকবো, তত আমাদের এই ফোর্স ফর ডিফর্মেশন অফ দ্য মেটেরিয়াল আস্তে আস্তে কম লাগবে। এখন বলতে পারো যে স্যার, এটা প্রমাণ কিভাবে আমরা পেতে পারি? হ্যাঁ, সে প্রমাণ পাওয়ার জন্য আমরা একটা কাজ করব। মনে করো স্ট্রেন গেজের নাম তোমরা শুনেছ, যেটা স্ট্রেস কতটুকু পড়তেছে, কতটুকু স্ট্রেন হচ্ছে, সেটা মাপা যায়। আমরা যদি এই প্রথম যে ইনিশিয়াল যে প্রোডাক্টটা আমরা নিলাম, এখানে যদি একটা স্ট্রেন গেজ দেই, এখানে কন্টিনিউয়াসলি 1 মিলিমিটার বা আধা মিলিমিটার পর 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 যদি আমরা স্ট্রেন গেজ এইভাবে দিয়ে দেই, এই পর্যন্ত অনেকগুলো স্ট্রেন গেজ দিলাম, তাহলে কি হবে? তখন প্রত্যেকটা স্ট্রেন গেজ কিন্তু রিডিং দিবে। রিডিং দিবে তো এই জায়গায় স্পেস এখন কতটুকু, এই জায়গায় স্পেস কতটুকু, এখানকার স্পেস কতটুকু, এখানকার স্পেস কতটুকু, এগুলো আমরা কন্টিনিউয়াসলি ডিফারেন্ট তোমার স্ট্রেন গেজ থেকে এই ডেটাগুলো পেয়ে যাবো। এখন ব্যাপারটা এরকম হবে, দেখো সেই ডেটা, এগুলো সব স্ট্রেন গেজের ডেটা। লোড সেল, হ্যাঁ, স্ট্রেন গেজ বা লোড সেল আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখো এটা একদম আউটার লাইন, লেফটের আউটার লাইনের লোড সেলটা, আর এইটা হচ্ছে রাইটের আউটার লাইনের, একদম আউটার লাইনের লোড সেল। আর এদের মাঝখানে আর অনেকগুলো লোড সেল বসানো আছে। তাহলে আমরা যেটা শিখলাম, একটু আগে বলেছিলাম যে সেন্ট্রাল লাইনের যে মেটেরিয়ালটা আছে, তাকে যদি সত্যিকার অর্থে আমরা ডিফর্ম করতে চাই, তাহলে লোকালাইজ ওই জায়গায় আমাদের বেশি ফোর্স বা বেশি লোড অ্যাপ্লাই করতে হবে, স্পেস দিতে হবে। স্পেস টু স্পেস না পাওয়া পর্যন্ত ওই জায়গার মেটেরিয়ালটা ডিফর্ম হবে না। এবং কেন হলো না? কারণ এই সেন্ট্রাল লাইনের মেটেরিয়ালটা ডিফর্ম করে যদি আমার এখানে আসতে হয়, তাহলে সে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স ফেস করতেছে, মেটেরিয়ালের রেজিস্ট্যান্স এবং ইন্টারফেসের যে ফ্রিকশন আছে, সেই ফ্রিকশনের রেজিস্ট্যান্সে ওভারকাম করেই তারপরে এখানকার মেটেরিয়ালটাকে কিন্তু সামনের দিকে, এই ডানের দিকে অথবা সরি ডানের দিকে স্প্রেড করবে, অথবা বামের দিকে স্প্রেড করার সুযোগ পাবে। তারপরে এই লেয়ারের মেটেরিয়ালটা আর একটু কম ফোর্স দিলে বা স্পেস দিলে সে স্প্রেড করতে পারবে। তারপরে আরো যদি আমরা বামে যাই, এই জায়গাটা আরেকটু কম লাগবে, এই জায়গাটা আরেকটু কম লাগবে। এখন এই যে ডেটাগুলো আমরা পেলাম, সেই ডেটা যদি আমরা প্লট করি, রাইটের ফিগারটার দিকে দেখো যে লোড সেল রিডিং সবচেয়ে এই সাইডের, এই বাম সাইডের এখানে সবচেয়ে কম স্পেস লেগেছে, ডান সাইডের এই কোণাটায় একদম এই যে সবচেয়ে কম লেগেছে। আর এরপরে আমরা সেন্টার পর্যন্ত এই আস্তে 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 এটা বেড়ে যাবে, এই যে এইভাবে বেড়ে যাচ্ছে। আবার এই সেন্ট্রাল লাইন থেকে যদি আমরা ডান দিকে আসতে চাই, তাহলে আস্তে 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 সেন্ট্রাল লাইন থেকে যত ডান দিকে যাব, তত আমাদের স্পেস লেভেল কম লাগবে। বিকজ
আবার যদি আমরা বলি যে এই জায়গার মেটেরিয়ালটা এত দূর পর্যন্ত মেটেরিয়ালের রেজিস্ট্যান্স এবং ফ্রিকশন তাকে ওভারকাম করে তারপর স্প্রেড হতে হবে। এক্স্যাক্টলি এখানকার মেটেরিয়ালটাও এদিকে যদি স্প্রেড করতে চায় তাহলে এতক্ষণ এত দূর পর্যন্ত তাকে যেতে হয়। তাহলে এত দূর পর্যন্ত সামনে যে মেটেরিয়াল আছে সেই সামনের মেটেরিয়ালের রেজিস্ট্যান্স তাকে ওভারকাম করতে হবে, তাহলেই সে কিনা স্প্রেড করতে পারবে। এই কারণেই দেখা যাচ্ছে যে এই জায়গায় সবচেয়ে বেশি আমাদের স্পেস লাগবে, এই দুই এন্ডে সবচেয়ে কম স্পেস লাগবে। এখন এটাকে আমরা বলি ফ্রিকশন হিল। এই ফ্রিকশন হিল এই যে হিলের মতো দেখতে, আস্তে আস্তে এই হিলের এই পয়েন্টটা আস্তে আস্তে ডাইনের দিকে যাও, বামের দিকে যাও, যেদিকেই যাও না কেন আস্তে আস্তে গ্রাউন্ডের দিকে মিলে যেতে চাচ্ছে, ভ্যালির সাথে মিলতে চাচ্ছে। হ্যাঁ, এই জন্য এটাকে যেহেতু পাহাড়ের মতো দেখতে, চূড়ার মতো দেখতে, এই জন্য এটাকে অনেক সময় ফ্রিকশন হিল বলা হয়। কি পরিষ্কার তোমাদের? বুঝতে পেরেছ? এখানে ওই যে যে ফ্রিকশনের যে সেলগুলো বা যে ডিরেকশনটা, এখানে রাইট সাইডেরটাও হচ্ছে ডান দিকে দেওয়া এরোটা, আর লেফট সাইডেরটাও ডান দিকে দেওয়া, মানে একদম লেফট সাইডেরটা, মানে এই জিনিসটা বুঝতে পারিনি। হ্যাঁ, লেফট সাইডের বলো আবার। লেফট সাইডের যে এরোটা, এটাও হচ্ছে ডান দিকে দেওয়া এরোটা, এরো সাইড না, ওইটা এইটাই যেটা আমি হাত দিচ্ছি এইটা। হ্যাঁ, এইটা ফ্যাক্টর না, এটা হচ্ছে রিডিং বোঝাচ্ছে যে এখানে একটা তোমার হচ্ছে লোড সেল, তো লোড সেলের ওখানে একটা ডায়াল গেজ আছে, সেই ডায়াল গেজে রিডিংটা দেয়, সেটা বোঝাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আর ব্যারেলিং এফেক্ট যে হচ্ছে সেখানে তো ম্যাটেরিয়ালটার মাঝে সেন্টার লাইনের চেয়ে বেশি বাইরে ডিফর্মেশন বেশি হচ্ছে। ওকে, ডিফর্মেশন বেশি হওয়া আমি এখানে বলবো না। আমি এই জায়গায় আমরা যে জিনিসটা পড়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে ডিফর্ম হওয়াটা কত সহজ আর কত কঠিন, সেই জিনিসটা আমরা এখন করছি এই জায়গাটায়। সেন্টার লাইনে ডিফর্ম হওয়া সোজা, সেন্টার লাইনের মেটেরিয়ালটা ডিফর্ম হওয়া কঠিন। এরপরে আচ্ছা, এই লাইন ডাইনে যাওয়ার বামে যাও, এই দুই সাইডের যে কোনো জায়গায় সেন্টার লাইনের চেয়ে তুলনামূলকভাবে একটু কম। আবার যদি আরেকটু ডাইনে যাও অথবা বামে যাও তাহলে আরেকটু কম। কিন্তু যে ডিরেকশনে আমি লোড দিচ্ছি মানে ডিফর্ম তো একই ভাবে হবে না। না, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা যে জিনিসটা দেখতে যাব সেটা হচ্ছে যে এই ফ্রিকশন ফোর্স আছে, তারপরে তোমার অ্যাপ্লাইড লোড আছে, এর সাথে মেটেরিয়ালের থিকনেস আছে, মেটেরিয়ালের লেন্থ আছে, এই লটস অফ প্যারামিটার। সেই প্যারামিটার গুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ফোর্জিং এর জন্য একটা রিলেশনশিপ তৈরি করতে পারি সেটা আমরা এখন দেখতে পাই। এটা দেখো, একটা ওয়ার্ক পিস, নিচের যে ছবিটা দেখতেছে একটা ওয়ার্ক পিস, যে ওয়ার্ক পিসের থিকনেসটা কত? সেই থিকনেসটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা এই যে এই থিকনেসের একটা ওয়ার্ক পিস মনে করো আমরা নিয়েছি। আর এই যে ওয়ার্ক পিসটা নিয়েছি খুব সিম্পল একটা ওয়ার্ক পিস, সেই সিম্পল ওয়ার্ক পিসটার থিকনেস হচ্ছে এই, আর তার উইথটা কত? উইথ হচ্ছে 2a। এই দেখো এই 2a উইথ, এইটা হচ্ছে তার সেন্টার লাইন, এই যে সেন্টার লাইন, এদিকে a থিকনেস, সরি a উইথ, আর এদিকে a উইথ, তার মানে টোটাল উইথ কত? টোটাল উইথ হচ্ছে 2a। আর এই যে মেটেরিয়ালটা যে লেন্থ হচ্ছে a, লেন্থ a। তার মানে আমরা যে ওয়ার্ক পিসটা নিয়েছি একটা রেক্ট্যাঙ্গুলার টাইপের ধরতে পারো, একটা রেক্ট্যাঙ্গুলার টাইপের ওয়ার্ক পিস নিয়েছি, সেই ওয়ার্ক পিসের থিকনেস হচ্ছে এই, উইথ হচ্ছে 2a, লেন্থ হচ্ছে l। এই দুইটা, এই স্যাম্পলটা নিয়ে আমরা দুইটা প্যারালাল প্ল্যাটেন, যেটা গত স্লাইডে আমরা দেখেছিলাম, আগের স্লাইডে,
এই দুইটা প্লাটেনের মাঝখানে রেখে আমরা এখন প্রেসার দিয়ে হ্যামারিং করে বা প্রেস হ্যামারিং অন তোমার যে ওপেন হ্যামারিং যেটা আছে, ক্লোজ হ্যামারিং আর হচ্ছে ওপেন হ্যামারিং, যে কোনো একটা কায়দায় আমরা এটাকে ডিফর্ম করার চেষ্টা করতেছি। এখন চেষ্টা করার পরে আমরা এখন রিলেশনশিপ তৈরি করব। কি ঘটনা ঘটতেছে এখানে, এখন মনে করো যে কোনো একটা ভার্টিক্যাল একটা ছোট্ট একটা স্ট্রিপ নিলাম, ছোট্ট একটা স্ট্রিপ ডিএক্স, দেখতে পাচ্ছ ডিএক্স এর একটা স্ট্রিপ, এই যে ডিএক্স, এই ডিএক্স একটা স্ট্রিপ নিলাম। কোথা থেকে নিলাম? ডিএক্স ডিস্টেন্স এক্স ফ্রম দি সেন্টার। এই দেখো সেন্টার লাইন, একটু আগেই বলেছিলাম এইটা আমাদের সেন্টার লাইন। এই সেন্টার লাইনের বামের উইডথ হচ্ছে এ, সেন্টার লাইনের ডানের উইডথ এ। এই সেন্টার লাইন থেকে এক্স দূরে ডিএক্স এর একটা স্ট্রিপ নিলাম, এই ডিএক্স এর স্ট্রিপ নিলাম। এখন নিয়ে মনে করো আমরা লোড উপরে নিচেই প্লাটেন সেট করে লোড দেওয়া শুরু করলাম, লোড দেওয়া শুরু করলাম। মনে করো এমন একটা সময়, যে সময় ডিফর্মেশন জাস্ট শুরু হবে, শুরু হয়নি, জাস্ট শুরু হবে কিন্তু শুরু হয় না, এরকম একটা মুহূর্ত। সেই জায়গায় কি হইতে পারে? সেই জায়গায় একটা ইকুইলিব্রিয়াম অবস্থা আছে, তাই না? সেই জায়গায় একটা ইকুইলিব্রিয়াম অবস্থা আছে, কারণ একটা তুমি যখন দেখো এই দিক দিয়ে যখন লোড দিতেছো, পি লোড যখন দিতেছো, এই পি লোড এদিক দিয়ে পি লোড দিতেছো, এদিক দিয়েও পি লোড অ্যাপ্লাই করতেছো, করার ফলে এই যে তোমার মেটেরিয়ালটা এখানে, এখানকার মেটেরিয়ালের এই পি লোডের একটা ফ্র্যাকশন পড়লো হচ্ছে কিউ এর উপরে। এই যে কিউ, এখান থেকে যতটুকু তুমি মেটেরিয়ালের থিকনেস এক্স, যে মেটেরিয়ালের থিকনেস, সেই সরি উইথ, সেই উইথের উপরে লোড করলো কিউ প্লাস ডি কিউ। কিউ প্লাস ডি কিউ লোড যদি দেওয়া হয়, তাহলে এই মেটেরিয়ালটা এই দিকে মুভ করবে, এই টোটাল মেটেরিয়ালটার উপরে। হ্যাঁ, এখন মনে করো আমরা একটু আগে যেটা বললাম যে আসলে ডিফর্ম করার চেষ্টা করতেছে, ডিফর্ম করে না, রেডি টু বি ডিফর্ম, বাট জাস্ট আগের মুহূর্তে একটা ইকুইলিব্রিয়াম অবস্থা আছে। সেই ইকুইলিব্রিয়াম অবস্থাটাতে যদি আমরা একটা ম্যাথমেটিক্যালি কাজ করতে চাই, তাহলে কি হবে? আমরা জানি যে স্পেসের, এটাকে স্পেস যদি ধরো, স্পেস যদি ধরো, তাহলে আমার এখানকার এখানকার এই মেটেরিয়ালটা, এই জায়গায় যে স্পেস, সেই স্পেসটা যদি এই জায়গার মেটেরিয়ালকে যদি আমরা গুণ দিতে পারি তার থিকনেস আর হচ্ছে লেন্থ দিয়ে, তাহলে কি হবে? এরিয়া বেরিয়ে আসবে। এই সেই কিউ প্লাস ডি কিউ, আর হচ্ছে এইচ হচ্ছে তার থিকনেস, এল হচ্ছে তার লেন্থ, এরকম। আর যদি তুমি শুধুমাত্র ছোট্ট একটা কম্পোনেন্টের কথা চিন্তা করো, এই জায়গাটায় এখন এখানকার যে স্পেসটা পড়তেছে, এখানে এইদিকে একটা স্পেস পড়তেছে। মেটেরিয়াল আসলে জানো তো তোমরা যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এখন এই জায়গাটা মেটেরিয়ালটা যদি লোড দিয়ে, এই মেটেরিয়ালটাকে লোড দিয়ে যদি আমি ডাইনের দিকে ডিফর্ম করার চেষ্টা করি, তাহলে তার ডাইনের সাইডে যে মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালটাকে কি করবে? যাইতে দিবে না রেজিস্ট করবে? রেজিস্ট করবে। তাহলে এইটা দুইজন দ্বিমুখী, এ সামনে যেতে চাই আর এ সামনে না যাওয়ার জন্য বাধা দিতেছে, তার মানে এরা দুইজন হচ্ছে অপোজিট টাইপের। আচ্ছা, তাহলে কিউ প্লাস ডি কিউ, তার সাথে এরিয়া গুণ দিয়ে দিলাম, এটা হচ্ছে টোটাল স্ট্রেস বা ফোর্স। আর এখানে কিউ, তার সাথে ইনিশিয়াল আছে, এটা এরিয়া, এটা গুণ দিয়ে দিলাম, গুণ দিলে এটা এই এরিয়ার হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে গেল। এখন আমাদের একটা জিনিস যেটা একটু আগে করে আসলাম, যে প্রত্যেকটা জায়গায় কি আছে, প্রত্যেকটা জায়গায় মেটেরিয়াল ডিফর্ম করার জন্য যেখানে ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসে কি হবে? ইন্টারফেসে ফ্রিকশন হবে। সেই ফ্রিকশন কিন্তু দেখো, এই ফ্রিকশন, এখানে যে ফ্রিকশনটা হবে তাকে আমরা ধরছি এফ। প্লাটেন যদি দুইটা থাকে তাহলে ফ্রিকশন কয় জায়গায় হবে? ফ্রিকশন হবে দুই জায়গায়, মাথায় ফ্রিকশন হবে, বটমে ফ্রিকশন হবে, এই জন্য 2f। এখন আমি যদি বলি এই
এই কিউ প্লাস ডিকিউ বা এই স্ট্রিপটাকে যদি আমি ডান দিকে মুভ করাইতে চাই, ডান দিকে যদি মুভ করাইতে চাই, তাহলে যে তার উপরে আমার ফোর্স দিতে হবে, সেই ফোর্সটা হচ্ছে কিউ প্লাস ডিকিউ গুণ এইচ। আর এই এই মেটেরিয়ালটা মুভমেন্টের জন্য যারা আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে তার অপোজিট ফোর্স, তার পাশাপাশি মেটেরিয়ালটা। সেই মেটেরিয়ালটাকে ইকুয়াল ফোর্সে তাকে ধাক্কা দিয়ে তাকে সে যাতে মুভ করতে না পারে, আনস্টেবল একটা অবস্থা তৈরি করতে না পারে, সেইটার জন্য যতক্ষণ তার শক্তি আছে সে তার শক্তি দিয়ে বাধা দিতে থাকবে। এই জন্য এটাকে আমরা মাইনাস করে দিয়েছি, মাইনাস করেছি। আর কে বাধা দিবে আমাদের এই যে ডিফর্মেশন প্রসেসটা প্রসিড করার জন্য, যাতে প্রসিড না হয় তার জন্য কে বাধা দিবে? বাধা দিবে সে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। সেই ফ্রিকশনাল ফোর্স আবার দুই জায়গায় পড়বে, মাথায় ফ্রিকশনাল ফোর্স পড়বে এবং বটমে ফ্রিকশনাল ফোর্স পড়বে, দুই জায়গায় ফ্রিকশনাল ফোর্স পড়বে। এখন তাহলে আমাদের কি হলো, মানে সামনের দিকে যেতে চাই একটা নির্দিষ্ট ফোর্স দিয়ে, আর একজন আমাকে বাধা দিতেছে যাতে আমি না যাই। আমি যদি একেবারে ইকুইলিব্রিয়াম অবস্থায় আসি, থাকে ওই সিস্টেমটা, যদি ওই সিস্টেমটাকে একেবারে ইকুইলিব্রিয়াম অবস্থায় তুমি রাখতে চাও, তাহলে যেটা হবে, সিস্টেম যে ফোর্স, যে এনার্জি তার জায়গায় আছে, সেই এনার্জি দিয়ে সে সামনে যেতে চায়, আর তার সারাউন্ডিং মেটেরিয়ালটাকে তাদের যতটুকু ফোর্স আছে, শক্তি আছে, সেই শক্তি দিয়ে তাকে বাধা দিয়ে আটকাইতে চাচ্ছে। আর এর সাথে যোগ দিচ্ছে আরেকটাকে, আরেকটা যোগ দিচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এটা যোগ দিচ্ছে। সেই ফ্রিকশনাল ফোর্সের উপরের একটা কম্পোনেন্ট, নিচে একটা কম্পোনেন্ট হলো টু ফ্রিকশনাল ফোর্স। এই দুইটাকে যদি যোগ করা হয়, যদি সত্যিকার অর্থ সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তাদের যোগফল কি হবে? যোগফল হয়ে যাবে 0। এখন আমি যদি এখানে গুণ টুন দিয়ে কাটাকাটি, এরপর আমার আর কিছু বলার দরকার নাই, টোটালটাই ম্যাথমেটিক্স, দ্যাট ইজ লজিক। এই লজিক নিয়েই আমরা সামনে কিছু প্লাস মাইনাস করব, কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিব ছোট ভ্যালু হওয়ার কারণে, কিছু যোগ দিয়ে দিব, এইরকম করতে করতে সামনে প্রসিড হওয়া। আসল জিনিস কিন্তু এইটাই। আর বাকিগুলো তোমরা নিজেরাই পারবা, বইয়ের ভিতরে ডিটেল করা আছে সবগুলো, 1 বাই 1 যদি বইতে থাকো সবগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই জায়গাতে বলো দেখি কে বুঝো নাই? স্যার এখানে কিউ কোন অংশটুকু অ্যাকচুয়ালি, মানে ওই বাম পাশে কিউ প্লাস ডি কিউ, ডান পাশে কিউ? হ্যাঁ বলো বলো স্যার কিউ কোন অংশটুকু, মানে কোন ফোর্সটুকু? কিউ কেন আসলো? জি স্যার, কিউ কোথা আসলো বা কিউটা কি? আচ্ছা, কিউটা হচ্ছে স্ট্রেস। পি দিয়েছো তুমি লোড, পি লোড দিয়েছো, সেই লোডটা এখানে কিন্তু এরিয়ার উপর স্ট্রেস হিসাবে আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন তুমি এই যে কোনো একটা কিউ মেটেরিয়ালের উপরে, যে কোনো একটা মেটেরিয়াল, যে কোনো একটা পোর্শন অফ মেটেরিয়ালের উপরে কিউ স্ট্রেস আছে মনে করো। এর সাথে যদি সামান্য একটা ছোট্ট স্ট্রিপ যোগ দাও, ছোট্ট একটা স্ট্রিপ যোগ দাও, যদি ডিএচ স্ট্রিপের সাথে যোগ হয়, তাহলে কিউ যদি এতটুকুর উপরে যদি কিউ লোড স্ট্রেস পড়ে, তাহলে ডিকিউ এই ডিএচ যে একটা মেটেরিয়াল আছে, ছোট্ট একটা থিন এরিয়া আছে, সেই থিন এরিয়ায় আমরা ধরে নিতে পারি যে সেখানে ডিকিউ স্ট্রেস আছে। ঠিক আছে? জি স্যার। তাই যদি হয় তাহলে এটা যোগ হয়ে গেল, কারণ এটা ডাইনার মেটেরিয়াল, ডাইনার মেটেরিয়ালটা হচ্ছে কিউ স্ট্রেস, আর বামের মেটেরিয়ালের উপরে কিউ স্ট্রেস। ঠিক আছে, কিন্তু এই ডান আর বামের ভিতরে পার্থক্য হচ্ছে একটা ছোট্ট স্ট্রিপ, যে স্ট্রিপটাকে আমি মুভ করে সামনের দিকে নিয়ে যেতে চাই। সেই জন্য এই স্ট্রিপটা কিন্তু কিউয়ের সাথে একসাথে হয়েই সে কিন্তু সামনে মুভ করবে। তাহলে এই ডাইনের যেটা বাম দিকে যে রেজিস্ট করতেছে যে কিউ, আর ডান দিকে যেতে চাই যে কিউ, দুই কিউই কিন্তু সমান, সমস্যা নাই। বা যেহেতু এই ডাইনের দিকে যে কিউটা মুভ করতে চাই, মেটেরিয়ালটা স্প্রেড হতে চাই, সে একটা ছোট্ট স্ট্রিপ নিয়ে মুভ করতে চাই, এই জন্য তার উপরে একটা সামান্য ভাগ বেশি, সেই ভাগটুকুই আসতেছে ডি কিউ। আর এখানে কিউ কেন দেওয়া হলো, এর পিছনে কারণটা হচ্ছে কি হচ্ছে, এটা লোড বা ফোর্স, আর কি হচ্ছে স্ট্রেস।
এই জন্য ফোর্সটাকে এই স্ট্রেসটাকে ফোর্সে কনভার্ট করার জন্য কিন্তু তার এরিয়া দিয়ে এখানে গুণ দেওয়া হবে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এবার আসো স্লাইডিং ফ্রিকশন। তোমরা 343 তে পড়ে এসেছো। যদি ফ্রিকশন কিন্তু দুই রকমের, একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন আর একটা হচ্ছে স্টিকিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশনটা কি বুঝে নাও, জাস্ট সিম্পলি একটা জিনিসের উপর দিয়ে, একটা জিনিস স্থির থাকছে সেই জিনিসের উপর দিয়ে সিম্পলি গড়িয়ে চলে যাবে, সিম্পলি আস্তে 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 রিলেটিভ মোশনে তার উপর দিয়ে চলে যাবে, এটা হচ্ছে স্লাইডিং মোশন। আর একটা স্লাইডিং ফ্রিকশন, এই যে গড়িয়ে চলে গেল, একটা ফ্রিকশন হবে কিনা, একটা ফ্রিকশন হবে, সেই ফ্রিকশনটাকে বলা হচ্ছে জাস্ট পিওর স্লাইডিং ফ্রিকশন। আরেকটা হতে পারে গড়িয়ে যা মানে ফ্রিকশন হচ্ছে হচ্ছে বা কিছু কিছু জায়গায় আঠার মতো লেগে যাচ্ছে, এটাকে বলা হবে স্টিকিং ফ্রিকশন। স্টিক করে যাওয়া, লেগে যাওয়া। লেগে গেলে কি হয়, লেগে গেলে একটু ফ্রিকশন বেশি হবে, ফ্রিকশন বেশি হবে না কম হবে, বেশি হবে, তাই না? লেগে গেলে যদি হ্যাঁ বেশি হবে। এই জন্য দেখা গেছে আমরা ডিফাইন করব স্টিকিং ফ্রিকশনটা একটু বেশি হয় আর স্লাইডিং ফ্রিকশনটা একটু কম হয়। সেই বাউন্ডারি লাইনটা কোথায় আমরা এই সামনে দিকে যে একটুখানি পরে গিয়ে বলবো, তার আগে আমরা বলে নিই স্লাইডিং ফ্রিকশনে তোমরা 343 তে পড়েছো যে F ইকুয়াল টু নিউ পি এল ডি এফ। এটা হচ্ছে যে কোনো একটা স্লাইডিং ফ্রিকশনের জন্য যে ফ্রিকশন হবে সেই ফ্রিকশনটা প্রপোর্শনাল টু coefficient of friction, proportional to applied load, proportional to area, তাই না, area of the component। তার মানে বোঝা যাচ্ছে যে যত বেশি ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট হবে তত আমাদের এই স্লাইডিং ফ্রিকশনের জন্য ফোর্স বেশি লাগবে। এখন মনে করো এই কম্পোনেন্ট যে স্লাইড করে যাচ্ছে সেই কম্পোনেন্টটা যদি 10 কেজি ওজনের হয় আর একটা কম্পোনেন্ট যদি 1 কেজি ওজনের হয়, তাহলে দুই জায়গায় ফ্রিকশন সমান হবে না নিশ্চয়ই। যত বড় অবজেক্ট তত তার ইন্টারফেসে ফ্রিকশন বেশি হবে। এই জন্য বলা হচ্ছে যে এই স্লাইডিং ফ্রিকশনের যে ফোর্স প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড লোডটা তার সেলফ করে হতে পারে, অ্যাপ্লাইড লোডটা তার ঘাড়ের উপরে আর একটা লোড অ্যাপ্লাই করা থাকতে পারে। আর কি হচ্ছে এরিয়া, এরিয়া যত বেশি বড় এরিয়া হবে তত বেশি বড় এরিয়ায় ফ্রিকশন হবে, তত বেশি ফোর্স, স্লাইডিং ফোর্সটা তত বেশি লাগবে। এটা আমরা 343 বলে এসেছি। এখানে হচ্ছে কুলম্বের ল। কুলম্বস ল বলতেছে frictional force is proportional to coefficient of friction. Frictional force is proportional to applied load or self weight of the material. Frictional force is proportional to the area of contact. Area of contact. এটা আমরা আগে থেকে জানি, এখন এইগুলোকে কাজে লাগিয়ে যা যা করার দরকার সেগুলো আমাদেরকে করতে হবে। এগুলো আমরা আগে দেখেছি, এটাও আমরা দেখলাম, এগুলোকে কাজে লাগাও। এইটা যদি হয় এখানে এফ এর ভ্যালু ট্যালু সব বসায় দাও, সব বসে দাও। আমরা এই রিলেশনশিপ আগে দেখেছি, ডিকিউ ইকুয়াল টু ডিকিউ এইচ এল মাইনাস 2f ইকুয়াল টু 0। আর কুলম্বস ল থেকে আমরা শিখেছি f ইকুয়াল টু নিউ পি এল ডিএফ, সেটা আমরা শিখেছি। দুইটাকে যদি একসাথে করো তাহলে ডিকিউ এইচ এল ইকুয়াল টু 2 নিউ পি এল ডিএফ, এটা আমরা আগে শিখেছি। এখান থেকে তোমরা এবার যা কিছু করার দরকার করা শুরু করো। সব কিছু এল এখান থেকে বাদ দিয়ে দাও, এই জায়গা থেকে এল বাদ হয়ে গেল, এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, মাইনাস হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই ডি কিউ ইকুয়াল টু 12 নিউ পি পি এক্স।
এরপরে তোমরা মনে আছে 3-2-1 3-2-1 এ তোমরা পড়েছিলে ভন মিসেস ইল্ডিং ক্রাইটেরিয়া, ট্রেস্কা ইল্ডিং ক্রাইটেরিয়া, এগুলো মনে আছে তোমাদের? ইউনিফর্ম ইল্ডিং, এইসব জিনিসগুলো আমাদের এখন একটু মাথায় নিয়ে আসতে হবে। আমরা ট্রেস্কা ইল্ডিং ক্রাইটেরিয়া থেকে জানি যে দুইটা, আমরা যে কোনো একটা সিস্টেমের কথা চিন্তা করো, একটা সিস্টেম হচ্ছে, প্রত্যেকটা সিস্টেমের গত ক্লাসে বলেছিলাম তুমি একটা সিঙ্গেল পয়েন্টে লোড যদিও অ্যাপ্লাই করো, তারপরে ইনসাইড অফ দ্য মেটেরিয়াল এই লোডটা ডিস্ট্রিবিউটেড হয় 3 ডাইমেনশনে। সেখান থেকেই কিন্তু আমাদের আসছে সিগমা 1, সিগমা 2, সিগমা 3, হ্যাঁ, এগুলো ওখান থেকে চলে আসছে। সেই সেই ধারণা থেকে আমাদের ট্রেস্কা এই বিভিন্ন পয়েন্টের যে স্ট্রেংথগুলো আছে, সেই স্ট্রেংথগুলো কখন কি কন্ডিশন ফুলফিল করলে মেটেরিয়ালের ভিতরে ডিফর্মেশন শুরু হয়ে যাবে, সেটার জন্য ভন মিসেস একরকম ক্রাইটেরিয়া দিয়ে গেছে, ট্রেস্কা আরেক রকমের ক্রাইটেরিয়া দিয়ে গেছে। ট্রেস্কা ক্রাইটেরিয়াতে বলা হচ্ছে যে যদি দুইটা মেজর কম্পোনেন্ট থাকে সিগমা 1 এবং সিগমা 2, সিগমা 3 হিসেবে মেজর দুইটা হচ্ছে সিগমা 1 এবং সিগমা 2, এই সিগমা এবং সিগমা 2 এর যে পার্থক্য সেটা হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 2। এই পার্থক্যের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যখন ওই মেটেরিয়ালের ইল্ড স্ট্রেংথ ক্রস করবে তখনই ওই মেটেরিয়ালটা ডিফর্ম হওয়া শুরু করবে। এটা হচ্ছে ট্রেস্কা ইল্ড ক্রাইটেরিয়া। এই জন্য বলা হচ্ছে PQ মাইনাস P মাইনাস Q ইকুয়াল টু সিগমা নট। পরিষ্কার? এরপরে এটাকে তুমি ইন্টিগ্রেশন মানে সিগমা নট ইয়ার স্ট্রেস না? রাইট, ওইটাই তো বললাম। ওকে, ইল্ডিং কখন শুরু হবে? ইল্ডিং শুরু হবে যখন ওই মেটেরিয়ালটার উপরে তুমি সিঙ্গেল পয়েন্টে একটা লোড অ্যাপ্লাই করেছো, সেই লোডটা যখন ইনসাইডে 3 ডাইমেনশনে ভাগ হয়ে গেছে, ভাগ হওয়ার পরে যে 3 ডাইমেনশনের কম্পোনেন্টগুলোর ভ্যালু সিগমা 1, 2, 3। এখন 3 আমরা জানি এটা হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু। আমি এই দুইটা সিগমা 1 এবং সিগমা 2 এর বিয়োগ করে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা যদি সত্যিকার অর্থে সিগমা নট বা ইল্ড স্ট্রেংথ অফ দ্য মেটেরিয়াল যেটা আমি ডিফর্ম করছি তার সমান হয়ে যায়, জাস্ট সমান হয়ে যায়, তাহলে দে আর রেডি টু ডিফর্ম। ডিফর্ম হইতেও পারে, নাও পারে, বাট রেডি। যদি সামান্য চুল পরিমাণ বেড়ে যায় তাহলেই ডিফর্মেশন কন্টিনিউ করবে। এখন যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ডিপি ইকুয়াল টু ডিকিউ, যেহেতু সিগমা নটটা কি, সিগমা নট হচ্ছে ফিক্সড ভ্যালু। একটা মেটেরিয়ালের ইল্ড স্ট্রেংথ কি, ইল্ড স্ট্রেংথ একটা মেটেরিয়ালের আমরা ধরে নেই, যদিও এটা সত্যি না, কিন্তু তোমাদের যদি ইটে পড়োটা মাস্টার্সে পড়ো তাহলে প্রমাণ করে দেখানো যাবে যে আসলে এই জিনিসটা সত্যি না। কোন একটা মেটেরিয়ালের ইল্ড স্ট্রেংথ সত্যিকার অর্থে এটা ঠিক না। এটা নির্ভর করে হচ্ছে ওই মেশিনটা তুমি কি রেটে চালাচ্ছ, ক্রসের মুভমেন্ট কেমন হচ্ছে, ওই স্যাম্পলের থিকনেস কেমন, ওই দিনের রুম টেম্পারেচার কেমন, এই লটস অফ প্যারামিটার এর সাথে ইনভলভ। ফলে আমরা আমাদের সহজ করার জন্য ফার্স্ট সিম্পলিসিটি আমরা ধরে নিচ্ছি যে আসলে এই ইল্ড স্ট্রেংথ অফ দ্য মেটেরিয়াল এটা হচ্ছে ঠিক। সেই হিসাবে আমরা এখন এই দিকে আস্তে আস্তে এগোতে থাকবো। আর আগের রিলেশনশিপ থেকে দেখো যা যা পেয়েছি সবগুলো একের পর এক যদি বসায় দেই, তারপরে ইন্টিগ্রেশন করি। এখন আমরা বলেছিলাম আমাদের স্যাম্পলের থিকনেস উইথ ছিল কিন্তু 2a, সেন্টার লাইনের ডাইনে ছিল a, বামে ছিল a। তাহলে সেন্টার লাইনকে যদি তুমি 0 ধরো তাহলে একটা জায়গায় একদিকের a হচ্ছে পজিটিভ প্লাস a, আরেকদিকে a হচ্ছে মাইনাস a। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি, এখন ইন্টিগ্রেশন করলে আমার হয়ে যাবে মাইনাস a থেকে প্লাস a পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। এই সব কিছু এরকম করতে করতে যদি থাকো, আর কিছু কিন্তু নাই, আমাদের বলার কিছু নাই, সব বলা শেষ। এটা শুধু ইন্টিগ্রেশন করলে যা যা হয় সেগুলো করে এইভাবে চলে যাওয়ার পরে একটা পর্যায়ে আসবে c equal to c naught exponential 2 pi x by 8 পাবা। এখন এইরকম একটা অবস্থায়
আমরা এই সি নটের ভ্যালুটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করবা? সেটা হচ্ছে যে সি প্রাইম ক্যান বি ডিটারমিন since x equal to plus minus a আর p equal to 1.155 sigma naught plane strain condition। তোমরা আবার আমি 3 to 1 এর কথা বলবো, সেখানে তোমরা দুইটা জিনিস শিখে এসেছো অতিরিক্ত। যেটা একটা হচ্ছে প্লেন স্ট্রেস কন্ডিশন, আরেকটা হচ্ছে প্লেন স্ট্রেন কন্ডিশন। তার প্লেন স্ট্রেন কন্ডিশন আর প্লেন স্ট্রেস কন্ডিশনটা আমাদের একটু এখন জানতে হবে। ছোট্ট কথায় সেটা হচ্ছে যে যদি কোনো একটা স্যাম্পল থাকে, সেই স্যাম্পলের 3টা ডাইমেনশন আছে, সেই স্যাম্পলের উপরে আমি লোড অ্যাপ্লাই করেছি। লোড অ্যাপ্লাই করলে এই স্যাম্পলের তোমার দুই দিকে যে ডিফর্মেশন হচ্ছে, সামনের দিকে যে ডিফর্মেশন হচ্ছে তার অপোজিট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ডিফর্মেশনের পরিমাণটা সত্যিকার অর্থে একেবারে নেগলিজিবল হয় কম্পেয়ার টু আদার সাইডের ডিফর্মেশন, এটাকে আমরা বলবো প্লেন স্ট্রেন কন্ডিশন। আর প্লেন স্ট্রেন কন্ডিশনের যে লোড এই তোমার হচ্ছে স্ট্রেস, কখন ওই স্ট্রেসটা অ্যাপ্লাই করলে মানে প্লেন স্ট্রেন কন্ডিশনে কখন ডিফর্মেশন হবে, সেটা হচ্ছে যে যদি মেটেরিয়াল সত্যিকার অর্থে প্লেন স্ট্রেনে থাকে, তাহলে আমাদের এই স্ট্রেসটা হবে P equal to 1.155 সিগমা নট। হ্যাঁ, এই সিগমা নটকে যদি 1.155 দিয়ে গুণ দিই, তাহলে যে স্ট্রেস হবে, সেই স্ট্রেসটা যদি অ্যাচিভ করে কোনো স্যাম্পলের কোনো একটা জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই মেটেরিয়ালটা প্লেন স্ট্রেন কন্ডিশনে চলে আসবে। আর প্লেন স্ট্রেস কি? উল্টা। প্লেন স্ট্রেস হচ্ছে, আগে ধরেছিলাম ডিফর্মেশনের আরেকটা নাম কি? স্ট্রেন না? ডিফর্মেশনের আরেকটা নাম হচ্ছে স্ট্রেন। স্ট্রেন যদি নেগলিজিবল হয় কোন একটা ডাইরেকশনে, সেটাকে আমরা যদি প্লেন স্ট্রেন বলি। যদি প্লেন স্ট্রেস ডিফাইন করতে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যদি কোনো একটা ডাইরেকশন বরাবর স্ট্রেস কম হয় কম্পেয়ার টু আদার ডাইরেকশন, কম না, সিগনিফিকেন্টলি নেগলিজিবল হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো প্লেন স্ট্রেস। আর এটা হচ্ছে প্লেন স্ট্রেন। সেখান থেকে আমরা P equal to 1.155 সিগমা নট পেয়ে গেলাম। এরপরে হোমোজেনিয়াস মেটেরিয়াল যখন হবে, সেখানে কিন্তু হোমোজেনিয়াস মেটেরিয়াল, এটা বুঝো, হোমোজেনিয়াস মেটেরিয়াল মানে কি? আইসোট্রপিক মেটেরিয়াল, প্রত্যেকটা জায়গায় সমান, প্রত্যেকটা জায়গায় গ্রেন, প্রত্যেকটা জায়গায় গ্রেন সাইজ, গ্রেনের ডিস্ট্রিবিউশন, গ্রেনের ওরিয়েন্টেশন, জিওমেট্রি, এভরিথিং সমান। যদিও থিওরিটিক্যালি সম্ভব না, এটা তোমরাও জানো, আমরাও জানি যে থিওরিটিক্যালি প্রত্যেকটা জায়গায় একই রকমের কেমিক্যাল কম্পোজিশন, একই রকমের গ্রেন সাইজ, একই রকমের জিওমেট্রি অফ দ্য গ্রেন, একই রকমের ওরিয়েন্টেশন অফ দ্য গ্রেন আসলে কমপ্লিটলি ইম্পসিবল। তোমরা ফেরাইট পারলাইটের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকটা পারলাইট পাশাপাশি দুইটা পারলাইটের ভিতরে ফেরাইট আর সিমেন্টাইটের ওরিয়েন্টেশন একরকম হয় না। ভিন্ন ভিন্ন ওরিয়েন্টেশনের না হইলে ফেরাইট পারলাইট তৈরি হয় না। সিমেন্টাইট এবং ফেরাইটের ওরিয়েন্টেশন প্রত্যেকটা পারলাইট গ্রেনের ভিতরে ডিফারেন্ট ডাইরেকশন হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আসলে সত্যিকার অর্থে একটা মেটেরিয়াল কখনোই আইডিয়ালি কখনোই এটা আইসোট্রপিক না এবং হোমোজেনিয়াস না। আর হোমোজেনিয়াস যদি না হয়, তাহলে হোমোজেনিয়াস স্ট্রেনও কিন্তু অ্যাচিভ করা সম্ভব নয়। কিন্তু তারপরও আমরা সিম্পলিসিটির কারণে, যদি ফুললি অ্যানিলড একটা মেটেরিয়াল হয়, ফুল অ্যানিলিং আমরা 443 পড়ে এসেছি, যদি কোনো একটা মেটেরিয়াল কাস্টিং করো অথবা রোলিং করো অথবা ফোর্জিং করো, সেই মেটেরিয়ালটাকে যদি আমরা সাফিসিয়েন্ট টাইম অ্যানিলিং করি এট সাফিসিয়েন্টলি হাই টেম্পারেচার, তখন আশা করা যায় এই মেটেরিয়ালের ভিতরে গ্রেন সাইজগুলো কাছাকাছি হবে, ওরিয়েন্টেশন কাছাকাছি হবে এবং তাদের জিওমেট্রি কাছাকাছি হবে। যতটুকু সম্ভব তারা চেষ্টা করবে কাছাকাছি হওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে ওই রকম কিছু ইউনিক ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে দেয়ার ইজ হোমোজিনিটি ইন দ্য মেটেরিয়াল, এবং সেই ক্ষেত্রে হোমোজিনিয়াস স্ট্রেস হবে P equal to সিগমা নট। এইভাবে আগে রিলেশন পরে রিলেশন সব কিছু আমরা
মিলিয়ে এখন এইরকম একটা রিলেশন পেয়ে গেলাম, p ইকুয়াল টু সিগমা নট এক্সপোনেনশিয়াল 2 নিউ বাই এইচ। এক্সপোনেনশিয়ালটা কিন্তু আমরা এই ম্যাথমেটিক্সের সিরিজে জানি, মনে আছে তোমাদের? ম্যাথমেটিক্সে আমরা যদি ই করি, এই দেখো নিচে নিয়ে আসলাম এক্সপোনেনশিয়াল x ইকুয়াল টু 1 প্লাস x plus x square by factorial 2 plus x cube divided by factorial 3 এরকম একটা রিলেশনশিপ আছে। এখন যদি x এর ভ্যালু খুব ছোট হয়, x এর ভ্যালু যদি রিয়েলি খুব ছোট হয়ে যায়, তার উপর যদি স্কয়ার দাও, দিলে কি হবে? এই ভ্যালুটা আরো ছোট হয়ে দাও। আবার সেই ভ্যালু ছোট ভ্যালুটাকে যদি কিউব করো, তাকে আবার যদি ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, ফ্যাক্টরিয়াল 3 দিয়ে যদি ভাগ দাও, আরো ছোট হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে এই পর্যন্ত আমি রাখলাম না, এটির দরকার নাই, 1 প্লাস x পর্যন্তই রাখা হবে। হ্যাঁ, তো যাই হোক, এইটাই আমাদের এক্সপানশন, সিরিজ এক্সপানশন। এখন এই যে ম্যাথমেটিক্স আমরা পেলাম, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ যেটা পেলাম, এই ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা যদি বিভিন্ন ভ্যালু এখানে প্লট করা হয়, তাহলে এই ফিকশন হিলের সাথে মিলে যায়। হ্যাঁ, এর সাথে মিলে যায়। যদি প্লাস করো এক সাইডে হবে, এই যে এইটা হবে, মাইনাস করলে এই সাইডে, এরকম এটা মিলে গেল। এই রিলেশনশিপ আমরা পেয়ে গেলাম। এখন আমরা আছি যে সবকিছু মিলিয়ে এরকম আস্তে আস্তে আমরা রিলেশনশিপ পেলাম। এগুলো আমার আর কিছু বলার নাই, তোমরা যদি পড়ো তাহলে সবগুলো বুঝতে পারবা, সব বুঝে যাবে। মিন স্ট্রেস, এরপরে যে জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে মিন স্ট্রেস কে যদি x অ্যাক্সিস ধরি, y অ্যাক্সিস যদি a বাই h ধরি, প্লট করলে এইরকম একটা কার্ভ পাওয়া যায়। এখান থেকে দেখা যায় এখানে রিলেশনশিপটা হচ্ছে, এইটা কি ছিল? উইডথ অফ দ্য মেটেরিয়াল, এইচটা ছিল থিকনেস অফ দ্য মেটেরিয়াল, আর ই ছিল হোমোজেনিয়াস লোড বাই স্ট্রেস, যাই বলো না কেন। এখান থেকে আমরা যে জিনিসটা সিগন্যালটা পাচ্ছি সেটা হচ্ছে যে একটা মেটেরিয়ালের উইডথ যদি বেড়ে যেতে থাকে, উইডথ যদি বেড়ে যায়, তাহলে এই a বাই এইচ মানে বেড়ে যাওয়া মানে কি? উইডথ বেড়ে যাওয়া। তার থিকনেসের তুলনায় উইডথটা যদি বেড়ে যায়, তাহলে তার জন্য প্রয়োজনীয় যে স্পেস ফর ডিফর্মেশন, এটা আস্তে আস্তে বেড়ে যাবে। এবং এটা তোমরা ফিজিক্যালিও বুঝতে পারো, এ বেড়ে যাওয়া মানে উইডথ বেড়ে যাওয়া, উইডথ বেড়ে যাওয়া মানে প্লাটের সাথে কন্টাক্ট এরিয়া বেড়ে যাওয়া, কন্টাক্ট এরিয়া বেড়ে যাওয়া মানে ফ্রিকশন বেড়ে যাওয়া, ফ্রিকশন বেড়ে যাওয়া মানে তোমার হচ্ছে টোটাল লোড টু overcome the friction and to overcome the yield strength of the material, এটাও আস্তে আস্তে বেড়ে যাবে। সেটাই এই ডায়াগ্রাম তোমাকে। এবার আমি বলছিলাম যে ডিফাইন করবো একটু পরে, সেটা হচ্ছে যে আমাদের ইটি, এইটা পরে আমরা শেষ করব যে স্লাইডিং ফ্রিকশন আর স্টিকিং ফ্রিকশনের ভিতরে যে বাউন্ডারি লাইনটা কোথায়, সেই বাউন্ডারি লাইন তোমরা দেখতে পাচ্ছ। যদি সারফেস খুব বেশি রাফ হয়ে যায়, নিউ এর ভ্যালু বড় হয়ে যাবে। আর এই নিউ এর ভ্যালু বড় হইতে হইতে যদি কিনা নিউ এর ভ্যালু, সায়েন্টিস্টরা বলতেছে যারা এই জিনিসগুলো বেশি বেশি কাজ করেন, যারা রিলেশনশিপ তৈরি করেছেন, ওনারা বলতেছেন যে যদি এই নিউ এর ভ্যালু বাড়তে বাড়তে একটা পর্যায়ে আসে, যখন সেই ভ্যালুটা 0.5 এর কাছাকাছি অথবা 0.5 এর চেয়ে বড় হয়ে যায়, তখন আর সেই আমাদের স্লাইডিং ফ্রিকশন থাকবে না, এটা স্টিকিং ফ্রিকশন হয়ে যাবে। এখন স্টিকিং ফ্রিকশন যদি হয়ে যায়, দেখাচ্ছে জটিলতা আসবে। সেই জটিলতা কি? জটিলতা হচ্ছে যে সারফেসের মেটেরিয়ালটা প্লাটনের সাথে লেগে থাকার চেষ্টা করবে, কিন্তু ভিতরের মেটেরিয়াল মুভ করার চেষ্টা করবে। তাই যদি হয় ভিতরের মেটেরিয়ালের একটা মোমেন্টাম আছে, টু বি ডিফর্ম, সেটা ডিফর্ম হচ্ছে, তার একটা মোমেন্টাম বেশি ডিফর্ম হচ্ছে। যখনই সে স্টিকিং ফ্রিকশন অ্যাচিভ করে গেছে, সারফেসের মেটেরিয়ালটা তার প্লাটনের সাথে লেগে গেছে, আঠার মতো লেগে গেছে, কিন্তু ভিতরের মেটেরিয়াল চলে গেছে। তাই এই জায়গায় একটা ঘটনা ঘটবে, সেখানে একটা শেয়ার স্ট্রেস কাজ করবে, প্লাস্টিক শেয়ার স্ট্রেস কাজ করবে। এই মেটেরিয়ালের ভিতরে যে শেয়ার স্ট্রেসটা কাজ করবে, সেই শেয়ার স্ট্রেস যদি ওই যে মেটেরিয়ালটা আমরা ডিফর্ম করছি, ওই মেটেরিয়ালের শেয়ার স্ট্রেংথের সমান হয়ে যায় বা তার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কি করবে? লোকালাইজড এই মেটেরিয়ালের সারফেসে শেয়ারিং হবে। শেয়ারিং হয়ে যাওয়া মানে এই প্রোডাক্টের গায়ে ডিফেক্ট তৈরি হয়ে যাওয়া। এই দেখো, এই বামের ফুলটা দেখো ক্র্যাকিং হয়ে গেছে, সব জায়গায় হয় নাই কিন্তু,
কিছু কিছু জায়গায় ক্র্যাক হয়ে গেছে, এটা হচ্ছে শিয়ার ক্র্যাক। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, বলতে পারো যে স্যার এটা শিয়ার ক্র্যাক কিভাবে বুঝবো আমরা? দেখো প্রত্যেকটা ক্র্যাক কিন্তু মোর অর লেস ইনক্লাইন্ড টু 45 ডিগ্রি, হয়তো একটু কম বেশি আছে, বাট এটা 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 35 ডিগ্রি এরকম সে কিন্তু ইনক্লাইন্ড আছে তার বেস মেটেরিয়ালের সাথে। আর আমরা এটাও শিখেছি যে শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হয় কোথায়? শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হয় হচ্ছে এই মেটেরিয়াল যেদিকে লোড দেওয়া হচ্ছে সেই লোডিং কন্ডিশনের 45 লোডিং ডাইরেকশনের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডেভেলপ হয়। তাই এইরকম তখন সার্কিটটা হয়ে যাবে যদি স্টিকিং ফ্রিকশন হয়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে স্টিকিং ফ্রিকশন না হয়। যেমন ডান দিকে আরেকটা দেখো, এটা জটিল ক্র্যাক তৈরি হয়ে গেছে, এইরকম প্রোডাক্ট কেউ কিন্তু কিনতে চাইবে না, এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। এখন এই স্টিকিং ফ্রিকশন, তাহলে আমরা বুঝতে পারলাম কি স্টিকিং ফ্রিকশন কন্ডিশনে আমাদের কি হবে? স্টিকিং ফ্রিকশন কন্ডিশনে আমাদের লোড একটু বেশি লাগবে এবং স্লাইডিং ফ্রিকশনের সময় লোড একটু কম লাগবে। সেই কম বেশি লোডটা এখানে চলে আসবে। দেখো ম্যাক্সিমাম স্লাইডিং এর সময় এই যেগুলো আসতেছে, আসার পরে আমরা ভাগ কিছু করতেছি, মিন প্রেসার ফর স্লাইডিং এগুলো করার পরে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা এখানে দেখো। মিন স্টিকিং ফ্রিকশনের জন্য দেখো 2 দিয়ে ভাগ কম্পোনেন্টের এখানে, আর যেখানে স্লাইডিং ফ্রিকশন সেখানে 4 দিয়ে ভাগ। তার মানে বোঝা যাচ্ছে এই এ যে কম্পোনেন্ট, এ কম্পোনেন্টটা কে? এ কম্পোনেন্ট উইডথ অফ দ্য মেটেরিয়াল। এই উইডথ অফ দ্য মেটেরিয়ালের জন্য যত উইডথ বেশি হয়ে যাবে তাকে আমি তার একটা প্রপোর্শন চলে আসবে ফ্রিকশন বাড়ানোর জন্য। এখানে দেখো আমি যদি 2 দিয়ে ভাগ দেই এ কে, তাহলে এই ভ্যালুটা একটু তোমার বেশি হবে, এই কম্পোনেন্ট একটু বেশি হবে, সেটা এর সাথে যোগ হবে, তার সাথে যেটা গুণ হবে, তাহলে এটা বেড়ে যাবে। আর এইটা যদি স্লাইডিং ফ্রিকশন হয়, এ কে আমি ভাগ দিব 4 দিয়ে, 4 দিয়ে ভাগ দিলে স্বাভাবিকভাবে এই কম্পোনেন্ট একটু ছোট হবে, সেই ছোট কম্পোনেন্টের সাথে যোগ হবে, যোগ হয়ে এর সাথে তোমার গুণ হয়ে একটা ভ্যালু পাবো, যে ভ্যালুটা স্লাইডিং ফ্রিকশনের যে ভ্যালু পাবো এখানে সেইটা হবে কম হোক বেশি হোক কিছুটা এই স্টিকিং ফ্রিকশনের লোডের তুলনায় একটু কম হবে। তো এই মোটামুটি আমাদের আজকে ছিল। এখন আমরা তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে চাই। আজকে তোমরা 52 জন দেখতেছি, দিয়ে দেই। চলো রোল নম্বর 1 আসো।